Physiographic division of India. Physiographic division of India with reference to tectonic province of India. আমরা এর আগে টেকটনিক প্রভিন্স রাদার ফিজিওগ্রাফিক ডিভিশনগুলি পড়েছিলাম। এবারে আমরা 4 নাম্বার যে ফিজিওগ্রাফিক ডিভিশনটা আসবো ইন্ডিয়ান ডেজার্ট বা থর্ড ডেজার্ট, ওটা পড়ব। আচ্ছা, থর্ড ডেজার্টের লোকেশন সম্পর্কে আমার মনে হয় তোমাদের যথেষ্ট জ্ঞান আছে, আলাদা করে আমার বলার কিছু নেই। থর্ড ডেজার্টের লোকেশন তোমরা সবাই জানো, আমাদের রাজস্থানের কিছু অংশ, ওয়েস্টার্ন পার্ট অফ রাজস্থান থর্ড ডেজার্টে পড়ে। তোমরা জানো, এটা ভীষণভাবে জানা আছে, রাজস্থানের এই অংশটা আমাদের থর্ড ডেজার্টের অংশ। এই থর্ড ডেজার্টটা না আমাদের সঙ্গে ইন্দো পাক বর্ডারও পড়ে, খানিকটা পাকিস্তানে পড়ে, আমাদের সেটা আলোচনার বিষয় নয়, আর কিছুটা আমাদের দেশে পড়ে। এটা হচ্ছে আমার থর্ড ডেজার্ট। হ্যাঁ, রাজস্থানের কিছু অংশ গুজরাট থেকে ক্রমশ ড্রাই হতে শুরু করে। রাদার যদি আমার বলা ভালো, আরাবল্লীর মানে ওয়েস্টার্ন পার্ট অ্যান্ড দক্ষিণে আমার কচ্ছ, রান অফ কচ্ছ, গুজরাটের কচ্ছের রান আছে না, রান অফ কচ্ছ, যে মার্সি অ্যান্ড সম্পি ল্যান্ড, সেইটা ওর হচ্ছে বর্ডার। ওয়েস্টে তো ওর পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যে ইন্টারন্যাশনাল বর্ডার, যে বাউন্ডারি, সেটা পড়ে। আর এই উপরে পাঞ্জাব প্লেন, দেখো এখানে উপরে পাঞ্জাব প্লেন রয়েছে, এই পাঞ্জাব প্লেন, আর এখানে তো আরাবল্লী আছে, আরাবল্লী মাউন্টেন এরকম জায়গাতে, অ্যান্ড এদিকে গুজরাটটা আছে, গুজরাটের রান অফ কচ্ছ। এই হচ্ছে এর বাউন্ডারি, এই হচ্ছে এর অবস্থান বা ওর লোকেশন। তাহলে আমরা থর্ড ডেজার্টটা কোথায় অবস্থান করছে জেনে গেছি। থর্ড ডেজার্ট কিন্তু 9th লার্জেস্ট হট সাবট্রপিক্যাল ডেজার্ট। তোমরা জানো মিড ল্যাটিটিউডের ডেজার্ট হয় আর লো ল্যাটিটিউড ডেজার্ট হয়, ট্রপিক্যাল অ্যান্ড সাবট্রপিক্যাল দুই ডেজার্টের দু রকমই লোকেশন হতে পারে। এটা হচ্ছে হট সাবট্রপিক্যাল ডেজার্ট, আর সাবট্রপিক্যাল ডেজার্টের ভিতরে এটা 9th র্যাঙ্কে, আর ওয়ার্ল্ড ডেজার্টের সাইজের ভিতরে এর 17। তোমরা তো আমি আগেই বলে দিচ্ছি, আরাবল্লীর থেকে দক্ষিণে স্ট্রেচ করে একদম পাঞ্জাব হরিয়ানার দক্ষিণ থেকে একেবারে রান অফ কচ্ছ, এদিকে ইন্টারন্যাশনাল বর্ডার, পাকিস্তানের সাথে বর্ডার রয়েছে। আচ্ছা, থর্ড ডেজার্টের যদি আমি হিস্ট্রি বলি, ওর জন্মের ইতিহাস বলি, থর্ড ডেজার্টের ভেতরটা খুব সোজা কথায় যদি বলি, বাইরেটা আমরা সবাই জানি কিরকম না, বালি দ্বারা গঠিত মরুভূমি। ঠিক কিরকম না, এওলাইন সারফেস, এওলাইন বা উইন্ড ডিপোজিটেড সারফেস, বালুকাময় মরুভূমি, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এর আগের যদি ইতিহাস দেখো, এটার যে বেসিক ল্যান্ডফর্ম, মূল ল্যান্ডফর্ম, সেটা আর্কিয়ান থেকে প্রি ক্যাম্ব্রিয়ান, মানে যেমন আমাদের ছোট নাগপুর মালভূমির ভেতরটা, এরও বেসিক ল্যান্ডফর্মটা সেরকম, কারণ এ আরাবল্লী কন্টিনেন্টাল পার্টের অংশ। তারপরে এটা মডিফাই হয় কখন না, প্রোটোরোজোইক যুগে যখন সেডিমেন্টেশন, রিভার ভ্যালি ফর্মেশন হচ্ছিল, তখন এটা সেডিমেন্টেশনের আওতায় আসে। দেন রিসেন্ট অ্যালুভিয়াম অ্যান্ড ম্যারাইন ডিপোজিট দ্বারা এর প্রভাবিত হয়, আর আলটিমেটলি লাস্ট স্টেজে কোয়াটারনারি যুগের পরের যুগে আমাদের কিরকম আসে না, এওলিয়ান, মানে বায়ুর ক্ষয়কার্যের ফলে বা ডেজার্টিক ল্যান্ডফর্মের জন্য স্যান্ড ডিউন, স্যান্ড ডিপোজিট এরকম ল্যান্ডফর্মে পরিণত হয়। এটা বেসিক্যালি প্রিক্যাম্ব্রিয়ান ল্যান্ডফর্ম, মানে ওল্ড এনসিয়ার রিজিড ল্যান্ডমাস। তারপর প্রোটোরোজোইক যুগে মানে সেডিমেন্টেশন দ্বারা এই প্রভাবিত, তারপর অ্যালুভিয়াম অ্যান্ড মিনারেলস ডিপোজিটেড ল্যান্ডফর্ম, রিভারাইন ডিপোজিটেড ল্যান্ডফর্ম, অ্যান্ড লাস্ট ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেটের ভীষণ প্রভাব আছে, কোয়াটারনারি ক্লাইমেট চেঞ্জ বা কোয়াটারনারি শেষ যুগে ক্লাইমেটের পরিবর্তনের কারণে এটা বালুকাময় মরুভূমিতে পরিণত হয়েছে। ওকে, তাহলে আমরা এই যে কথাগুলি বললাম, এ এক সময়তে অ্যালুভিয়াল ছিল, তার আগে এ সেডিমেন্টেশন হয়েছিল, তার আগে আর্কিয়ান বেসমেন্ট ছিল, তার উপরে উপরে এগুলি জমা হয়েছে, এগুলির প্রমাণ কি না, এগুলির প্রমাণ অনেক কিছুই আছে, সেগুলিতে আমরা পরে পরে আসি। আচ্ছা, তাহলে কি কি প্রমাণ না বলছে, এই রাজস্থানে একটা উড ফসিল পার্ক আছে। উড ফসিল পার্কে কিরকম, জয়সলমীরের কাছে, সেটা লোকে বেড়াতে যায়। সেখানে গেলে আমরা তার ফসিল রেকর্ডস থেকে জানতে পারি যে একসময় ওয়েট অ্যান্ড হিউমিড ক্লাইমেট থাকলে যেরকম ল্যান্ডফর্ম হয়, যেরকম অ্যালুভিয়াল ডিপোজিট হয়, যেমন প্যালিও রিভার চ্যানেল দেখতে পাওয়া যায়, পুরনো মজে যাওয়া পুরাতন নদী খাত, সেরকম ল্যান্ডফর্ম কিন্তু রাজস্থানে দেখা গিয়েছিল। এবং তার সঙ্গে কে তার প্রমাণ রাখে, দেখো প্রমাণের দু একটা আমরা ছবি দেখি, প্রমাণের দু একটা ছবি দেখার আমরা চেষ্টা করি। দেখো তো, আচ্ছা এইটা দেখি,
দেখো এই যে ছবিটা, এটা রাজস্থানের বাড়মেরের কাছে পাওয়া গেছে। এটা নিউজ পেপার কাটিং এর ছবি। তো এটা এরকম শাঁখ বা স্নেক বা ওই কয় না যারা জলের প্রাণী, তাদের থেকে এগুলি পাওয়া যায়, এরকম ফসিল পাওয়া যায়। তাহলে এটা কি হিউমিড অ্যান্ড অ্যালুভিয়াল ক্লাইমেটিক কন্ডিশন রাদার খুব স্যাঁতসেঁতে অ্যালুভিয়াল ল্যান্ডের ভেতর দিয়ে গিয়েছিল, ওরকম ল্যান্ডফর্ম এর ছিল, ওরকম ভূপ্রকৃতির গঠন ছিল। আচ্ছা, তারপরে আরো একটা কথা বলি, এই রাজস্থানে আরেকটা জিনিস পাওয়া গেছে, সেটা বলি যে রাজস্থানে ফসিল পাওয়া গেছে। কার ফসিল পাওয়া গেছে? না, আমাদের ডাইনোসরাসের ফসিল পাওয়া গেছে। কোন ডাইনোসরাস? যারা টেট্রাপড ডাইনোসরাস, যারা নন অ্যাভিয়ান ছিল, তাদের ফসিল পাওয়া গেছে। এগুলি কি প্রমাণ করে? না, ও অনেক বেশি ক্লাইমেটের চেঞ্জ এবং ভূখণ্ডের চেঞ্জের ভেতর দিয়ে আজকে ডেজার্টিক ক্লাইমেটে পরিণত হয়েছে। আচ্ছা, তারপর আরেকটা কথাই বলি, যদি আজকের দিনের রাজস্থানকে দেখো এবং রাজস্থানে এরকম ল্যান্ডফর্ম, বালুকাময় একটা প্লেন বা ঈষৎ ইনক্লাইন্ড ল্যান্ডফর্ম তৈরি হওয়ার কারণ কি? না, একেবারে পরিষ্কার ভাষায় লেট কোয়াটিনারি ক্লাইমেট চেঞ্জ, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম। একসময় হিউমিড ক্লাইমেট ছিল, অ্যালুভিয়াল ডিপোজিট হয়েছিল, দেন এখন ডেজার্ট অ্যান্ড বালুকাময় মরুভূমি। তার পিছনে কারণটা কি? না, লেট কোয়াটার্নারি যুগে দুটো ঘটনা, একটা লেট কোয়াটার্নারি ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে কি নিওটেকটনিক চেঞ্জেস। নিওটেকটনিক চেঞ্জেস কি? না, খুব সংক্ষেপে সায়েন্টিস্টরা, এটা প্রমাণিত সত্য নয়, অনুমান সাপেক্ষ অনুমান করছেন যে ক্লাইমেট চেঞ্জ এবং নিওটেকটনিক এর কারণে, নিওটেকটনিক অ্যাক্টিভিটিস এর কারণে কি হয়েছিল, যে আমাদের দুটো রিভারকে আমরা জানি, একটা হচ্ছে যমুনা, একটা হচ্ছে সতলেজ, ওই শতদ্রু, আই মিন সিন্ধুর ট্রিবিউটারিজ। হ্যাঁ, এই দুটো নদী নাকি একসময় বইতো রাজস্থানের ওপরে। দের নিওটেকটনিক অ্যাক্টিভিটিস অ্যান্ড কি বলে এপিরোজেনিক মুভমেন্ট, হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল আপলিফমেন্ট অফ ল্যান্ডমাস, তাকে বলা হয় এপিরোজেনিক মুভমেন্ট। তার কারণে কি হয় না, সতলেজ পাকিস্তানের দিকে শিফট করে যায়, ওয়েস্টওয়ার্ড শিফটিং, আর আমাদের যমুনা ইস্টওয়ার্ড শিফটিং হয়ে যায়। দেন কি হয়, জায়গাটা ধীরে ধীরে ড্রাই আউট হয়ে যায়। তো আমার খুব সংক্ষেপে বলতে গেলে, এখানে যেহেতু রাজস্থানের ক্লাইমেট বা ইভলিউশন, ল্যান্ডফর্ম ইভলিউশনের সঙ্গে ক্লাইমেটের ঘনিষ্ঠভাবে যোগ আছে। এই ল্যান্ডফর্ম বেসিক্যালি প্রিকাম্বিয়ান ল্যান্ডফর্ম। সেকেন্ড হচ্ছে এটা প্লেটোজোইক সেডিমেন্টেশন এর এভিডেন্স আছে। থার্ড, রিসেন্ট অ্যালুভিয়াল ডিপোজিটেরও এভিডেন্স পাওয়া যায়। ম্যারাইন ফসিল অ্যান্ড ডাইনোসর ফসিল তার এক্সাম্পল। অ্যান্ড তারপরের যুগে কেন না, ডিউ টু নিওটেকটনিক অ্যাক্টিভিটিস অ্যান্ড ডিউ টু টার্সিয়ারি কোয়াটিনারি ক্লাইমেট চেঞ্জের কারণে আমার কি হয়েছে, যে রিভার শিফটিং ইত্যাদির কারণে আমার ধীরে ধীরে এটা ড্রাই ল্যান্ডে পরিণত হয়। এই হচ্ছে রাজস্থানের ড্রাই ল্যান্ড হওয়ার কারণে বা ডেজার্ট হওয়ার কারণে মোটামুটি ব্যাখ্যা। এরপরে আমরা চলে আসছি, রাজস্থান না ফুল অফ ডাইভার্সিটিস। কিরকম? না, এতে বিভিন্ন ধরনের ল্যান্ডফর্ম, বিভিন্ন ধরনের গাছপালা ইত্যাদি তোমরা দেখতে পাও। আচ্ছা, আমি দু একটা ল্যান্ডফর্মের কথা বলে দিই। রাজস্থান বলতে গেলে সবচেয়ে আগে কার কথা আসে? না, স্যান্ড ডিউলস এর কথাতে আসে। স্যান্ড ডিউলস হচ্ছে কি না, বালি আড়ি। বালি আড়ি অনেক রকমের হতে পারে, মূলত 3 রকমের হয়, বারখান বালিয়াড়ি আর লংগিটিউডিনাল বালিয়াড়ি। যদি ভালো কথায় বলি, তির্যক এবং সোজাসুজি বালিয়াড়ি। সোজাসুজি বালিয়াড়ির ইংরাজি হচ্ছে লংগিটিউডিনাল বালিয়াড়ি, যেটার সঙ্গে বাতাসের ডিরেকশনের সঙ্গে ও কিভাবে ডিপোজিটেড হয়, রাইট হ্যান্ড সাইডের ছবিটা। আর বারখান হচ্ছে এইটা, যেটা বাতাসের ডিরেকশনটা ট্রান্সফার হয়, আড়াআড়ি হয়। যদি বাতাসের ডিরেকশনে এলোমেলো হয়, তবে স্টারলাইট বালিয়াড়িও বা ডিউনস তৈরি হতে পারে। এই ছবিটা একবার দেখে নেবে কিভাবে বারখান তৈরি হয়, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। বারখান হচ্ছে কি ট্রান্সফার বা আড়াআড়ি গড়ে ওঠা বালিয়াড়ি। ওকে, আর কি ল্যান্ডফর্ম বিখ্যাত তোমরা জানো? আমরা যখন ফিজিওগ্রাফি পড়বো, ল্যান্ডফর্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এখানটা কি, এটা আর এখানে আরেকটা কথা বলে রাখি, যদিও আমরা ফিজিওগ্রাফি পড়ছি, ল্যান্ডফর্ম ফর্মেশন ইন ডেজার্ট ল্যান্ডের ক্ষেত্রে আমার কিন্তু ল্যান্ডফর্ম যতটা গুরুত্বপূর্ণ, তার সঙ্গে তার এওলিয়ান বা বাতাসের কাজও সমানভাবে গুরুত্বপূর্ণ। তোমরা জানো ইয়ারদেং, জুইগান, ভেন্টিফ্যাক্ট, ডেইকিন্টার, এগুলি গোড়, এগুলিও গুরুত্বপূর্ণ ল্যান্ডফর্ম। এবারে চলে আসছি আরেকটা গুরুত্বপূর্ণ ল্যান্ডফর্ম, আমি চলে আসি বোলসন
আর ধান্ধ বা প্লায়া, প্লায়া, বলশন, ধান্ধ ওগুলি কিরকম না, ওগুলি হচ্ছে ল্যান্ডফর্ম। কিরকম ল্যান্ডফর্ম দেখি, যদি ছবি আমি করে রেখেছি, না ছবি নেই, তো সেগুলি কিরকম না, অনেকটা তোমরা তো জানো স্লোপ 4 রকমের হয়, ফ্রি ফেস, রেক্টিলিনিয়ার, কনভেক্সো, কনকেভ, এরকম হয় না, 4টে এলিমেন্ট থাকলে বলে স্লোপের আইডিয়াল স্লোপ। বেশিরভাগ স্লোপে আইডিয়াল নয়, 4টে এলিমেন্ট থাকে না। তো এইরকম একটা স্লোপি ল্যান্ড থেকে যদি বালি, নুড়ি ইত্যাদি এসে জমা হয়, তো নিচু জায়গাটায় নুন জল জমা হয়ে যায়, তাকে সল্ট ল্যান্ড বা প্লায়া বলে লেকটাতে। আর লেকটা যদি আর লেকটার চারপাশে যে অ্যালুভিয়াল ফ্যান টাইপের জমা হয়, তাকে কিন্তু বলে বাজাদা, যে পেডিমেন্ট জোনে, পাদদেশীয় অঞ্চলে যেটা তৈরি হয়। তাহলে লংগিটিউডিনাল ডিউনস, বারখান বা ট্রান্সভার ডিউনস, সেকেন্ড জুইগান, ইয়ারদাগ, ডেকেন্টার, ভেন্টিফ্যাক্ট, এগুলি নিচু ক্লাসে পড়েছো। এগুলিও মরুভূমিতে গুরুত্বপূর্ণ ভূমিরূপ। আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ হচ্ছে প্লায়া। প্লায়া হচ্ছে লেকস, সল্ট প্যান, নুন জলের লেক বা ডিপ্রেশনাল এরিয়া, যেটা যদি ইনক্লাইন ল্যান্ড থাকে, সেই ইনক্লাইন ল্যান্ডে জল জমা হয়। ইনক্লাইন্ডের যে ফুট হিল জোন বা পেডিমেন্ট, তাকে বলে বাজাদা। আচ্ছা, বাজাদা মানে কিন্তু শব্দটা কিন্তু স্প্যানিশ শব্দ, ওকে, যার মানে হচ্ছে কিন্তু স্লোপ। আর একটি গুরুত্বপূর্ণ ভূখণ্ড ভূমিরূপ যেটা হচ্ছে কি বলশন। বলশন হচ্ছে যেখান থেকে, দেখো মরুভূমিতে তো প্রবল বেগে বাতাস বয়, যেখান থেকে বাতাস উড়ে সূক্ষ্ম বালিগুলিকে নিয়ে অন্য জায়গায় জমা হচ্ছে, সেখানে তো আমার স্যান্ড ডিউনস তৈরি হচ্ছে। কিন্তু যেখান থেকে বালিগুলি আপলিফটেড হয়ে অন্য জায়গায় যাচ্ছে, সেখানে যে ডিপ্রেশনাল এরিয়া, যে অবনমিত অঞ্চলটি তৈরি করে, সেটাকে বলছে বলশন। তাহলে এই মোটামুটি ভাবে আমার থর্ড ডেজার্টের ফিজিওগ্রাফিক ডিভিশন, আর এই হচ্ছে তার হিস্ট্রি। থর্ড ডেজার্ট হচ্ছে এমন একটা ল্যান্ডফর্ম, যে ল্যান্ডফর্মটার সঙ্গে টেকটনিক অ্যাক্টিভিটিস অ্যান্ড লেট কোয়াটারনারি ক্লাইমেট চেঞ্জ, এই দুটোর সম্মিলিত ফল কিন্তু আমার রাজস্থান ডেজার্ট বা থর্ড ডেজার্ট। ওকে, জয়সলমীর, বাড়মের ইত্যাদিতে কিন্তু বালিয়াড়ি ইত্যাদি দেখতে পাওয়া যায়। আচ্ছা, তাহলে থার্ড ডেজার্টের পর আমরা সেকেন্ড ল্যান্ডফর্মে চলে আসি, পরের ল্যান্ডফর্মে চলে আসি। 5 নাম্বার ল্যান্ডফর্ম কি না, কোস্টাল প্লেন। তোমরা তো কোস্টের গল্প সবাই জানো, আমাদের দেশে কোস্ট খুব লম্বা কোস্ট, ইস্ট কোস্ট অ্যান্ড ওয়েস্ট কোস্ট, কি বলে না, পূব দিকের কোস্ট অ্যান্ড পশ্চিম দিকের কোস্ট। আমরা একটা ছবি দেখি কোস্টের, তাহলে আমার মনে হয় তোমাদের সুবিধে হবে। দেখো, আমাদের কোস্টকে যদি ভাগ করি, এই দিকের কোস্ট বা ইস্টার্ন কোস্ট, বাংলায় ইস্টার্ন ঘাটসের চারপাশে যে সমভূমি, আর ওয়েস্টার্ন ঘাটের পাশে যে সমভূমি, তাকে ওয়েস্টার্ন কোস্ট বলে। তাহলে এই দুটি কোস্ট আমরা একটু পড়ে নিই। চলো কি দেখবো, ইস্ট কোস্ট অ্যান্ড ওয়েস্ট কোস্টে। তো ইস্ট কোস্ট অ্যান্ড ওয়েস্ট কোস্টে আমরা দেখি নিই একটু। ওকে, ইস্টার্ন কোস্ট অ্যান্ড ওয়েস্টার্ন কোস্ট। আচ্ছা, এই যে কোস্টের কথা বলবো, এই দুটো কোস্টের সঙ্গে দুটো জিনিসের খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। এগুলো কিন্তু ম্যারাইন ল্যান্ডফর্ম। এই যে কোস্ট বা কোস্টাল প্লেন, সমভূমি সবসময় যে ম্যারাইন হবে এমন কোনো নয়, এটার সঙ্গে সামুদ্রিক ল্যান্ডফর্মের একটা যোগ আছে। আর এই যে আমাদের ইস্ট কোস্ট অ্যান্ড ওয়েস্ট কোস্ট, এই দুটো কোস্টের সঙ্গে আরো দুটি ঘটনার যোগ আছে। সেই দুটি ঘটনা হলো কি, কোস্ট লাইনের এমার্জেন্স অ্যান্ড সাবমার্জেন্স। আমি একটু আগে বলেছি এপিরিওজেনিক মুভমেন্ট বলে একটা কথা আছে। আর্থ ক্রাস্ট ভার্টিক্যালি আপলিফট করতে পারে বা ভার্টিক্যালি ফল হতে পারে, উলম্ব বরাবর ওর উপরে যেতে পারে অথবা নিচে নামতে পারে। এই জিনিসটাকে বলে এপিরিওজেনিক মুভমেন্ট। এটা আপলিফটেড হলে তাকে বলে এমার্জেন্স, অ্যান্ড সাবসিডেন্স নিচে নেমে গেলে বলে সাবমার্জেন্স। এই দুটো কারণ কিন্তু কোস্টাল ল্যান্ডফর্মের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1 নাম্বার পয়েন্ট ম্যারাইন ল্যান্ডফর্ম, সেকেন্ড হচ্ছে কোস্টাল এমার্জেন্স অ্যান্ড কোস্টাল সাবমার্জেন্স। ওকে, আমাদের যে ইস্টার্ন কোস্ট বা ইস্টার্ন ঘাট, পূর্ব ঘাটের পাশে যে কোস্ট, সেই কোস্ট কিন্তু এমার্জেন্স, অনেক বেশি উত্থিত উপকূল বাংলায়। আর যে ওয়েস্টার্ন কোস্ট, দুই, উত্থিত এবং পাট অবনমিত। ইস্টার্ন কোস্ট মানে আমাদের পূর্ব ঘাটের পাশে যে কোস্টাল প্লেন, সেটা পার্টলি এমার্জেন্স মানে উত্থিত উপকূল। আর লেফট হ্যান্ড সাইডে আইদার ওয়েস্টার্ন ঘাটের কাছে আছে উত্থিত এবং নিমজ্জিত দুই উপকূল দেখতে পাওয়া যায়।
ওকে, এবারে আমরা কোস্টে সরাসরি চলে আসছি। ইস্টার্ন কোস্ট, ইস্টার্ন কোস্ট আমরা একটি ছবির হেল্প নিই। ইস্টার্ন কোস্টে তোমরা তো জানো যে ইস্টের কাছে অবস্থান করে বলে এর নাম হচ্ছে ইস্টার্ন কোস্ট। ইস্টার্ন কোস্টে আমি দেখিনি কোথা থেকে শুরু হয় না, অনেকে বলছেন যেটা বে অফ বেঙ্গল থেকে শুরু হয়। এই বে অফ বেঙ্গলের কোনখানে না, যেখানে গঙ্গা ডেল্টা, তাহলে এখানটা গঙ্গা ডেল্টা শেষ হয় কোথাকে না, এখানে কন্যাকুমারিকা অন্তর্দ্বীপ আছে সেখানে। অনেকে বলছেন না না এটা ঠিক ওখান থেকে শুরু হয় না, কেউ কেউ বলছেন মহানদী কোস্টাল জোন, দেখো মহানদী, এটা মহানদী সে মিলছে ওড়িশা কোস্টে, সেখান থেকে শুরু হয়। কেউ কেউ বলছেন সুবর্ণরেখা কোস্টে। আমরা অত জটিলতায় যাব না, আমরা সরাসরি ভাগের জন্য বলে দেবো এটা গঙ্গা ডেল্টার নিচ থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। এর যদি আমি এক্সটেনশন দেখি, এক্সটেনশনটা কোন কোন এরিয়া কভার করেছে না, মহানদী ডেল্টা, গোদাবরী ডেল্টা, কৃষ্ণা ডেল্টা, কাবেরী ডেল্টা কভার করেছে। আর এখানে দুটো বিখ্যাত জিনিস আছে, লেগুন জানো তো কাকে বলে, যেটা যেটা ইনল্যান্ড লেক, তিন দিকটা কন্টিনেন্ট দ্বারা আবদ্ধ, একদিকটা স্যালাইন ওয়াটার বা ওশেনের সঙ্গে যোগ থাকে, তাকে বলে লেগুন। লেগুন কিন্তু ম্যারাইন ল্যান্ডফর্ম, কোস্টাল ল্যান্ডফর্ম। এইখানে দুটো ইম্পর্টেন্ট কোস্টাল ল্যান্ডফর্ম দেখা যায় বা লেগুন দেখা যায়, দুটো লেগুন, একটা হচ্ছে চিল্কা লেক, একটা হচ্ছে পুলিকাট লেক। পুলিকাট লেক হচ্ছে ব্ল্যাক ওয়াটার, ব্ল্যাক ওয়াটার মানে জল কি কালো রঙের না, ঠিক সেরকম নয়, ওয়েটল্যান্ড, স্যাঁতসেঁতে ঘন কাদা কাদা ল্যান্ড, কাদা কাদা জল থাকে, তাকে বলছে ব্ল্যাক ওয়াটার। ওকে, একটা চিল্কা লেক, একটা পুলিকাট লেক। ওকে, দুটো লেক দেখতে পাওয়া যায়। আচ্ছা, লেকের পজিশনটা আমরা একটু যদি দেখে নিই, আমার মনে হয় একটু সুবিধে হবে। আচ্ছা, তার আগে লোকেশনটা তো আমরা দেখবো, তার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই, চলো। আচ্ছা, এই যদি আমি কোস্টকে ভাগ করি, কোস্টকে আমি ইস্ট কোস্টকে চারটে ভাগে ভাগ করব। ওড়িশার পাশে আছে উৎকল কোস্ট, তারপর আছে অন্ধ্র কোস্ট, তারপর আছে তামিলনাড়ু কোস্ট, অ্যান্ড ডি হচ্ছে করমন্ডল কোস্ট। করমন্ডল কোস্ট পার্টলি অন্ধ্রপ্রদেশে পড়ে অ্যান্ড পার্টলি তামিলনাড়ুতে পড়ে। আর আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, ফলস দেবী পয়েন্ট কি? ফলস দেবী পয়েন্ট চাকরি পরীক্ষাতে, ডিবি পয়েন্ট চাকরির পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে কৃষ্ণা নদীর ডেল্টা যেখানে শেষ হচ্ছে সেখানটাতে, সেই পয়েন্টটার নাম হচ্ছে ফলস দেবী পয়েন্ট। ওকে, তো আমরা একটু ছবিতে হেল্প নিয়ে দেখে নিই। আচ্ছা, কোস্টাল জোনটা কিরকম। আচ্ছা, তাহলে এখানে মহানদী, আমি বলেছি এটা মহানদী, যে সে মিলছে মহানদী। মহানদী উড়িষ্যার উপকূলের পাশে হচ্ছে উৎকল কোস্ট, আর এই লেকটার নাম হচ্ছে, এই লেগুনটার নাম হচ্ছে চিল্কা। দেখো চিল্কার যদি ছবি আমি একটু বড় করি, আমার মনে হয় সুবিধা হবে, ধরো বেশি বড় করলে আবার অসুবিধা হয়ে যাচ্ছে। চিল্কা যদি দেখি, এ দেখো তিন দিকটা, এই যে চিল্কা, তিন দিকটা কনফাইন্ড বাই দ্য ইন্ডিয়ান মাস, আর একদিকটা ওপেন টু বে অফ বেঙ্গল বা ইন্ডিয়ান ওশান। ওকে, চিল্কা। তারপরে যদি আমি একটু দক্ষিণে আসি, অন্ধ্র কোস্ট, অন্ধ্র কোস্টের নিচে দেখো এখানে কৃষ্ণা নদী আছে, এখানে আছে পুলিকট লেক, যেটা ব্ল্যাক ওয়াটার লেক আমি বলেছি, ব্ল্যাক ওয়াটার লেক। আচ্ছা, এখানে ব্ল্যাক ওয়াটার কথাটা কি বলতো, দেখো পৃথিবীতে ল্যান্ড মাস আছে অ্যান্ড কন্টিনেন্ট আছে, পৃথিবীতে দিন আছে অ্যান্ড রাত আছে, তার মাঝামাঝি একটা জিনিস হয়তো সকাল বা বিকেল হচ্ছে না দিন না রাত, গধূলি বা প্রত্যুষ বা প্রভাত, সেরকম। এটা হচ্ছে পৃথিবীতে যখন শক্ত কন্টিনেন্ট আছে, ভূখণ্ড আছে, পৃথিবীতে যখন তরল পদার্থে ভরা বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার আছে, জল আছে, সেরকম মাঝামাঝি জিনিসটা হচ্ছে ব্ল্যাক ওয়াটার। ওকে, ওয়েটল্যান্ড, পুলিকট হচ্ছে ওয়েটল্যান্ড লেক, অ্যান্ড তারপরে আছে নিচে আছে করমন্ডল লেক। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আচ্ছা, আর এরপরে আমি চলে আসি, দেখি কৃষ্ণা দেবীর কি ছবি আছে, যদি থাকে আমি তোমাকে দেখাতে পারবো। না, কৃষ্ণার ছবি নেই, নেই, এটা ছবি নেই। আচ্ছা, ওটা কৃষ্ণা ডেল্টার মুখের অঞ্চলটাতে এই জায়গাটি পড়ে। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি এক একটা করে কোস্ট পড়তে থাকি। ঠিক আছে, উৎকল হচ্ছে উড়িষ্যা কোস্ট, হচ্ছে উৎকলের পাশে মহানদী ডেল্টা থেকে শুরু হচ্ছে। চিল্কা হচ্ছে এর গুরুত্বপূর্ণ লেগুনস, এটা বিগেস্ট লেক ইন দ্য কান্ট্রি। এটার কত দৈর্ঘ্য প্রস্থ 780 স্কোয়ার কিলোমিটার এরিয়া।
এইসব রয়েছে। তারপরে আসছে অন্ধ্রপ্রস্থ। অন্ধ্রপ্রস্থের কি আছে না, পুলিকাট লেক অন্ধ্রপ্রদেশের কোস্টে পড়ে। আচ্ছা, শ্রীহরিকোটার নাম অনেকবার শুনবে। শ্রীহরিকোটার এখন নাম হয়ে গেছে বোধহয় আনন্দ সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেখান থেকে আমাদের স্যাটেলাইট লঞ্চ হয়। সেই শ্রীহরিকোটা আইল্যান্ড এই অন্ধ্রপ্রস্থের খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং ডিফেন্স অ্যান্ড স্যাটেলাইট, উপগ্রহ ইত্যাদি গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পাঠ নিয়েছে। এটা একটা লোকেশনটা আমরা একবার দেখে নিই সতীশ ধাওয়ানের। দেখো সতীশ ধাওয়ানের অবস্থানটা দেখো, এটা আমাদের এইটা শ্রীহরিকোটা। দেখো ছবিটা একটু বড় করি, এটা শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশের কোস্টে পড়ে। আর দেখো এই শ্রীহরিকোটা তো এখানে, এটা অন্ধ্রপ্রদেশের কোস্ট। আমি যদি পেন্সিলটার হেল্প নিই, একটু মোটা করি দাগটা, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের কোস্ট। ওকে, কোস্ট এখানে এসে রিভার মিশছে। এটা তো আমার বে অফ বেঙ্গল। দেখো এটা হচ্ছে শ্রীহরিকোটা, এটা নিয়ারেস্ট একটা ছোট দ্বীপ। ওকে, অ্যান্ড দেন পুলিকাট লেক বলছিলাম না, ব্ল্যাক ওয়াটার লেক, এই হচ্ছে পুলিকাট লেক। আই মিন ইন বিটুইনের মাঝের জায়গাটাকে বলছে পুলিকাট লেক। ওকে, তাহলে এটাও আমাদের জানা হয়ে গেল। তো নেক্সটে আসি আমরা। তো এরপরে কি আসছে না, এখানে তুমি জানো অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে গোদাবরী অ্যান্ড কাবেরী, গোদাবরী অ্যান্ড কৃষ্ণা, এই দুটি নদীর ডেল্টা ফর্মেশন দেখতে পাওয়া যাচ্ছে। আর কোরিলু লেক, এর কথাও তোমরা জানো, কোরিলু লেক আছে, এই গুরুত্বপূর্ণ লেক, এইটাও একটা লেগুন। আর তোমরা জানো ভাইজাগ এখানে পড়ে, গুরুত্বপূর্ণ হারবার। তাহলে অন্ধ্রপ্রস্থ এলো কার পরে না, আমার এলো ওড়িশা কোস্টের পরে। ওড়িশা কোস্টে লেগুন ছিল চিল্কা, এখানে হচ্ছে ব্ল্যাক ওয়াটার লেক যার নাম হচ্ছে পুলিকাট। আর একটা গুরুত্বপূর্ণ, পুলিকাটের ডান পাশে বা ইস্টে অবস্থান করছে শ্রীহরিকোটা, যেটা ইসরোর লঞ্চিং ফ্যাসিলিটিস আছে, যেখান থেকে স্যাটেলাইট পাঠানো হয়। দেখবে নিউজে শ্রীহরিকোটার নাম আসে। কিছুদিন আগে ওর নাম 2002 সালে বোধহয় নাম চেঞ্জ হয়ে গেছে, সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার ওর নাম হয়ে গেছে। অ্যান্ড এটা কৃষ্ণা গোদাবরীর ডেল্টা, বেসিক্যালি অ্যালুভিয়াল ফ্যান। আর একটা লেক দেখা যাচ্ছে ক্লিয়ার ওয়াটারে, দ্যাট ইজ দ্য কোরিলু লেক। ওকে, অ্যান্ড ভাইজাগ হচ্ছে গুরুত্বপূর্ণ এর হারবার পোর্ট। এবার আসছে তামিলনাড়ু কোস্ট। তামিলনাড়ু কোস্ট কোথায় না, পুলিকাট থেকে, পুলিকাট লেক থেকে একেবারে কন্যাকুমারিকা পর্যন্ত অবস্থান করছে। আমরা যদি ছবিটার হেল্প নিই, এই দেখো চলে এসো, এইখানে পুলিকাট লেক এই কন্যাকুমারিকা পর্যন্ত অবস্থান করছে। ওকে, অ্যান্ড দেন এটাকে আমি, এটা খুব অ্যালুভিয়াল ফার্টাইল, আর এটা কাবেরী নদী ডেল্টা দ্বারা প্রভাবিত, কাবেরী নদীর ডেল্টায় পড়ে। আচ্ছা, আমরা একটা রিভারের ছবিটা দেখি, তাহলে তোমাদের শুনতে বুঝতে সুবিধা হবে। আমি যদি একটা পেন্সিলের হেল্প নিই। ওকে, তো আমার যদি এই মহানদী থেকে ডেল্টা স্টার্ট হয়, মহানদী থেকে এই গোদাবরী, এটা হলো আমার উৎকল, দেন গোদাবরী থেকে এখানে আসছে পুলিকাট, দ্যাট ইজ অন্ধ্র, এখান থেকে চলে এলো একেবারে কন্যাকুমারিকা, দ্যাট ইজ তামিলনাড়ু। আর এই দুটোর মাঝে পাটলি, আমি একটু অন্য কালার দিয়ে করি, আচ্ছা ব্ল্যাক দিয়ে করি, পার্টলি এই অন্ধ্র অ্যান্ড পার্টলি এই পার্টটাকে বলছে করমণ্ডল কোস্ট। ওকে, তাহলে কোস্ট তিনটে, ইস্টার্ন কোস্টকে তিন ভাগে ভাগ করছে, উৎকল, অন্ধ্র কোস্ট অ্যান্ড কি বলে তামিলনাড়ু কোস্ট। আর পার্টলি অন্ধ্র অ্যান্ড পার্টলি তামিলনাড়ু কোস্টকে বলছে আমার করমণ্ডল কোস্ট। ওকে, আর এখানে তিনটে লেক আছে, আমি বলেই দিয়েছি আগে, তিনটে লেক আছে। আগে প্রথমে আছে আমাদের চিল্কা, চিল্কাকে আমরা ভীষণভাবে জানি, তারপরে আছে পুলিকাট, অ্যান্ড তারপরে আছে আমাদের কোরিলু। ওকে, তাহলে ইস্টার্ন কোস্ট সম্পর্কে আমাদের মোটামুটি জানা হয়ে গেল। এবারে ওয়েস্টার্ন কোস্টে যাই। আচ্ছা, ইস্টার্ন কোস্ট সম্পর্কে যে কথাটা বলার, এগুলো সব আপলিফটেড কোস্ট, এমার্জেন্স কোস্ট, আই মিন উত্থিত উপকূল। এবারে ওয়েস্ট কোস্টে আসছি। ওয়েস্ট কোস্টের দুটো নাম আমরা খুব ভালো করে জানি, একটা হচ্ছে মালাবার কোস্ট, আর একটা হচ্ছে কোঙ্কন কোস্ট। কোঙ্কন মহারাষ্ট্র। আচ্ছা, যেমন আমরা বাঙালি ওয়েস্ট বেঙ্গলের লোকদিকে বাঙালি বলে না, মহারাষ্ট্রের লোকদিকে মারাঠিও বলে, কোঙ্কনিও বলে। আই মিন তাহলে মহারাষ্ট্রে কোঙ্কন কোস্ট পড়ে। চলো এবার ওয়েস্টার্ন কোস্টটা আমরা দেখি।
ওয়েস্টার্ন কোস্টটাকে 4 ভাগে ভাগ করছে। কিরকম শুরু হচ্ছে কোথা থেকে, আমরা একটা ছবিটা দেখে নিই। ওকে, ছবিটা তোমাকে হেল্প করবে। একদম রান অফ কচ্ছ, কচ্ছের রান থেকে প্রথমে আসে কচ্ছের রান, তারপরে কচ্ছ যেখানে ভূমিকম্প হয়েছিল খুব, তারপরে কাথিয়াওয়াড়, তারপরে আসে কিরকম না কোঙ্কন কোস্ট, তারপরে মালাবার কোস্ট। এই এই যে লেফট হ্যান্ড সাইডে কোস্ট, সেটাকে কতগুলো ভাগে ভাগ করছে কি, রান অফ কচ্ছ, গুজরাট প্লেন বা গুজরাট কোস্ট, এটার কাথিয়াওয়াড় কোস্টও বলে। গুজরাটের মানে কচ্ছের নিচের অংশে আসে কাথিয়াওয়াড়, কাথিয়াওয়াড় কোস্ট বা গুজরাট প্লেনও বলে। তারপর আছে কোঙ্কন, কোঙ্কন মারাঠি দিকে কোঙ্কনি বলে, দ্যাট ইজ মহারাষ্ট্রে পড়ে। মালবার কেরালাতে পড়ে, আর কর্ণাটকাতে কোস্টাল প্লেন পড়ে। তাহলে এগুলো আমরা একটু টুকটুক করে পড়ে নিই। আচ্ছা, কচ্ছ অ্যান্ড কাথিয়াওয়াড়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখো না, ভারতবর্ষে না সব আছে, যা যা সারা পৃথিবীতে আছে। স্পেশালি এই কোস্টগুলি যখন আমরা পড়বো, যেটুকু ছিল না সেটুকু এখানে আছে, এখান থেকে আমি সেটুকু জেনে নেব। কচ্ছ অ্যান্ড কাথিয়াওয়াড় ওটা কোথায় আছে না, একদম লেফট হ্যান্ড সাইডে, ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, এদের সঙ্গে বর্ডার পড়ে। আচ্ছা, এটা যদি তুমি বলো ডেক্কান লাভা, আমি সৌরাষ্ট্রের কথা বলেছিলাম আগের ক্লাসে, সৌরাষ্ট্রের নর্থে পড়ে, সৌরাষ্ট্রের নর্থে পড়ে। যদি তুমি ছবি দেখো আবার তোমার বুঝতে একটু সুবিধা হবে। এখানে এখানে সুরাট আছে, এটা হচ্ছে কচ্ছ, সরি গোলটা আমি তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে রান অফ কচ্ছ, তারপরে এটা রান অফ কচ্ছ, তারপরে কচ্ছ ভুজ আছে যেখানে, তারপরে আসে কাথিয়াওয়াড়, এর নিচে সুরাট। আর এটা তো আমি আগের দিন ক্লাসে বলেছিলাম এটা ডেকান লাভা জোন। তাহলে এই লাভা জোন দ্বারা এই অঞ্চলটাও কিন্তু ভীষণভাবে প্রভাবিত ছিল। তাহলে গুজরাটের মূল ভূখণ্ডটা, কচ্ছের মূল ভূখণ্ডটা কিন্তু তৈরি ছিল কি না ডেকান লাভা দিয়ে। দেন কি হয়েছে না, দেন এটা কিরকম না লেগুন টাইপের একটা ল্যান্ডফর্ম পরবর্তীকালে কনভার্টেড হয়ে যায়। দেন এটা কি হয় না, এই অঞ্চলটায় আমি আবার একটু আগে বলেছি যে রাজস্থান পড়ার সময় সাতিলেজ অ্যান্ড যমুনা রিভার নিওটেকটনিক অ্যাক্টিভিটিস এর আগে বা কোয়াটানারির আগে কি করতো না, আমার রাজস্থান প্লেনের উপর বইতো। অতএব সিন্ধু, রাজস্থান আর গুজরাট তো ভীষণ কাছাকাছি, সিন্ধু নদী এই অঞ্চল দ্বারা বইতো, এবং সিন্ধুর ট্রিবিউটারিজ গুলো বওয়ার জন্য এই অঞ্চলে কিরকম একটা অ্যালুভিয়াল ট্র্যাক তৈরি হয়েছিল। কিন্তু ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, লেট কোয়াটানারি ক্লাইমেট চেঞ্জ, এই অ্যালুভিয়াল ট্র্যাকটা সরে গেল, নদীটা সরে গেল, বাট অ্যালুভিয়াল ট্র্যাকটা রয়ে গেল। দেন সাবমার্জেন্স অ্যান্ড আপলিফটেড অফ ল্যান্ডমাস, আমি বলেছি ওয়েস্টার্ন কোস্ট উত্থিত হয়েছে, পার্টলি অবনমিত হয়েছে। এখানে আমি একটা ঐতিহাসিক গল্প বলে রাখি, তোমরা জানো আমাদের হিন্দু মাইথোলজিতে লর্ড কৃষ্ণের কথা সবাই বলে, ওর দ্বারকা নগরী অনেকবার সমুদ্রের তলায় চলে গিয়েছিল, দ্যাট ইজ সাবমার্জেন্স। ওকে, সমুদ্রের তলায় চলে গিয়েছিল, বহুবার উত্থিতও হয়েছিল। তো এই যে সাবমার্জেন্স অ্যান্ড আপলিফটেড এই ঘটনাটা ক্রমান্বয়ে ঘটার জন্য ওই অঞ্চলটা স্যাঁতসেঁতে নুন জাতীয় জলাশম্পী একটা ল্যান্ড তৈরি হয়েছিল। এই হচ্ছে কচ্ছের মোটামুটি ভাবে ল্যান্ডের ফরমেশন। আচ্ছা, আর তোমরা জানো যে কচ্ছের নিচে কি আসে না, কাথিয়াওয়াড়। এখানে আমি একটা কথা বলি, কাথিয়াওয়াড়ে না দেখো, এটা তো বেসিক্যালি ডেকান লাভা ফরমেশন দিয়ে তৈরি হওয়া ল্যান্ডমাস। দেন ওটা নিওটেকটনিক অ্যাক্টিভিটিস, লেট কোয়াটানারি অ্যাক্টিভিটিস এর জন্য ওই অঞ্চলটা অনেক মডিফিকেশন হয়েছে। কিরকম না, অ্যালুভিয়াম জমা হয়েছে, আর সিন্ধু অ্যান্ড তার ট্রিবিউটারিসরা কোনো এক সময় বয়েছে, দেন তারা ওয়েস্টার্ন পার্টে শিফট করে চলে গেছে। দেন কি হয়েছে না, সেই অঞ্চলে ক্লাইমেটিক চেঞ্জ হওয়ার জন্য ধীরে ধীরে ড্রাই হয়েছে, ইভেন ওশেন ফ্লোর আপলিফটেড অ্যান্ড চেঞ্জ, সি লেভেল চেঞ্জ অ্যান্ড মানে কন্টিনেন্টাল আপলিফটেড অ্যান্ড সাবমার্জ হওয়ার জন্য ওই অঞ্চলটাতে একটা নুন জাতীয় স্যাঁতসেঁতে স্বম্পি ল্যান্ড তৈরি হয়েছে। কিন্তু কোথাও কোথাও ওই বাসাল্ট লাভা ফ্লো, যে ডেকান লাভা ফ্লোর ডোমাল স্ট্রাকচার রয়ে গেছে। তোমাদেরকে এখানে আমি একটু গল্প করে বলে রাখি, কাথিয়াওয়াড়ে গির অরণ্য, তোমরা জানো সিংহের জন্য ফেমাস, গির অরণ্য আছে। গির হচ্ছে কিন্তু একটা ভলকানিক ডোমাল স্ট্রাকচার, গোল মতো ভলকানিক স্ট্রাকচার। আমরা জিওলজি স্টুডেন্ট নই, তাই আমরা এত ডিটেলসে পড়বো না, শুধু জেনে রাখো ভলকানিক ডোমাল স্ট্রাকচার। সেই ডোমাল স্ট্রাকচারটা কি করে না, অনেক বেশি কি করে সেন্ট্রিফুগাল ড্রেনেজ প্যাটার্নের জন্ম দেয় ইত্যাদি, একটা হাইলি সিগনিফিক্যান্ট। আর এখানে আরেকটা কথা আমি বলে রাখি, না বললে বোধহয় ভুল হয়ে যায়, গির যে ডোমাল স্ট্রাকচারটা
তার গায়ে যীশু খ্রিস্টের জন্মের 300 বছর আগে অথবা তারও বেশি আগে সম্রাট অশোক যে প্রথম ইনস্ক্রিপশন, যে প্রথম ব্রাহ্মী লিপি বা আদি ব্রাহ্মী লিপি যাকে বলে অশোকান ব্রাহ্মী, প্রথম যে ইন্ডিয়ান স্ক্রিপ্টের ইভলিউশন, আমরা প্রথমে মোটেই দেবনাগরী হরফ জানতাম না, তার ডেভেলপমেন্ট ইতিহাস অনেক পরে, যে প্রথম ইনস্ক্রিপশন গির ইনস্ক্রিপশন, গিরনার ওই ডোমাল স্ট্রাকচারটার গায়ে কিন্তু প্রথম পাওয়া গেছে এবং ওখানে মানে বোধ হয় 15টা না 16টা ইনস্ক্রিপশন পাওয়া গেছে, প্রথম রিটেন ফর্ম পাওয়া যাচ্ছে সারা পৃথিবীর মধ্যে। যাকে আর একটা কথা বলে রাখি, এই জায়গাটা গুজরাটের এই জায়গাটা আমি একটু আগে বলেছি এটা রাজস্থান বা পাকিস্তান বর্ডারের খুব কাছে। এই জায়গাতে একটা সভ্যতার নিদর্শন পাওয়া যায় যেটা লোথাল। লোথাল কিন্তু মোহেনজোদারোর সমসাময়িক সভ্যতা। মোহেনজোদারোর লোকেরা অ্যালুভিয়াল ট্র্যাক অ্যান্ড রিভার ব্যবহার করে লোথালে আসতো। লোথাল গুজরাটের গিরনারের কাছে পড়ে, এখনো লোথাল আছে, লোথাল লোকে বেড়াতে যায়, তো লোথাল আসতো। এই কথাগুলি আমি কেন বলছি না, এগুলি ওল্ড সিটি, এর ইতিহাস আছে, যদি শুধু কাথিয়াবার পড়ো এটা একটু জেনে রাখলে আমার মনে হয় পরে সুবিধে হবে। অ্যান্ড চলো, আমরা তো ফিজিওগ্রাফি পড়বো, জিওলজি পড়বো না, তাই এর বাইরের অংশটা একটু জানা উচিত আমাদের। চলো তারপরে চলে আসি আমরা গুজরাট প্লেন। গুজরাট প্লেন কি না তাপি, নর্মদা, সবরমতী, মাহি ইত্যাদি নিয়ে গঠিত। তাহলে যে লোয়ের সমভূমি চীন দেশের গোবি মরুভূমিতে দেখা যায়, এই লোয়েস্ট ল্যান্ডফর্ম কিন্তু এইটার কাম্বে, যে গালফ অফ কাম্বে আছে না গুজরাটের এন্ডে, যে আরব সাগরের স্যালোয়েস্ট পার্ট, কাম্বে খাম্বাদ বা কাম্বে বেতের কাছাকাছি অঞ্চলে লোয়েস্ট ল্যান্ডও দেখা যায়। আমি বলেছি না ইন্ডিয়া হচ্ছে মিনি ওয়ার্ল্ড। তারপরে চলে আসি আমি ওয়েস্টার্ন কোস্টে, কোঙ্কন কোস্ট। একেবারে এটা এক্সটেন্ড ফ্রম দমন অ্যান্ড গোয়া। এটা কিন্তু খুব ভালো হারবার, মুম্বাইয়ের কাছাকাছি পড়ে এবং কোঙ্কন কোস্ট কিন্তু পার্টলি সাবমার্জ অ্যান্ড পার্টলি আপলিফটেড। তারপরে কোঙ্কন কোস্টের বলে রাখি যে শোনো না, আমরা চার্লস ডারউইনের কথা শুনেছি না, এবং পরের ক্লাসে পড়বে চার্লস ডারউইন না কোরাল ফরমেশনের কথা বলে। কোরাল ফরমেশনের আমি একটি ছবি দেখার চেষ্টা করি, যদি ছবিটা খোলে তাহলে দেখার চেষ্টা করলে তুমি বুঝতে পারবে কোরাল জিনিসটা কি। দেখো না, এটা সমুদ্র, এই চৌকো জিনিসটা ধরে নাও সমুদ্র, এখানে আপলিফটেড, চৌকো জিনিসটা ধরে নাও সমুদ্র, দেখো এই সমুদ্রতল নিচে নেমে যাচ্ছে অথবা উপরে উঠে যাচ্ছে, দুটোই হতে পারে। তাহলে কি হবে, ভেতরের ভলকানিক আর্ক, ভলকানিক স্ট্রাকচারটা বাইরে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারে না। দেখো এই ছবিটাতে অ্যানিমেশনে আইদারও আপলিফটেড হচ্ছে অথবা সাবমার্জ হচ্ছে। দেখো তো আরেকটা ছবি আছে বোধহয়, আচ্ছা আরেকটা ছবি আছে দেখি দাঁড়াও, হ্যাঁ এটা দেখো, আইদার সাবমার্জ হচ্ছে অথবা আপলিফটেড হচ্ছে। ওকে, তো এটা আমরা এখানে বন্ধ করি। তো এইরকম যদি হয় তাহলে যে ল্যান্ডফর্ম গুলো তৈরি হয়, অন্য ক্লাসে অন্য সময় পড়বে, সেটা হচ্ছে লেগুন টাইপের ল্যান্ডফর্ম, বার্ড, স্পিড, লেগুন, সল্ট মার্স, বিচেস, ক্লিফ, এগুলি ম্যারাইন ডিপোজিটেড ল্যান্ডফর্ম তৈরি হয় কোস্টাল রিজনে। কোঙ্কন উপকূল এটার জন্য কিন্তু ফেমাস। ওকে, আচ্ছা তারপরে চলে আসি কর্ণাটকা। কর্ণাটকাতে তোমরা জানো যোগ জলপ্রপাত আছে না, সারা পৃথিবীর ফেমাস জলপ্রপাত। কেন না, ওই যে একটা ছোট নদী নামছে সাবরমতী, সে কি করছে ওয়েস্টার্ন ঘাট থেকে নামছে, নেমে কি করছে না প্লেন জোন পাচ্ছে, অতএব খুব অবভিয়াসলি ওয়াটারফল হবে। এটা গোয়া টু ম্যাঙ্গালোর পর্যন্ত বিস্তার লাভ করেছে। দেখো যোগ জলপ্রপাত কিন্তু হাইয়েস্ট জলপ্রপাত ইন্ডিয়ার। ওকে, হাইয়েস্ট জলপ্রপাত 830 ফিট থেকে 830 ফিট থেকেও ফল করেছে। আর এটা ম্যারাইন টোপোগ্রাফির জন্য কোঙ্কন কোস্ট খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা এবার আসছি কেরালা কোস্ট। কেরালা কোস্টকে মালবার কোস্টও বলে, একদম কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত বিস্তার লাভ করে আছে। আচ্ছা এটা কিন্তু একটু ওয়াইডার, একটু চওড়া। হ্যাঁ, আচ্ছা আরেকটা কেরালার কথা বলতে গেলে আমার আরেকটা কথা বলতেই হয়, এটা কিন্তু ব্ল্যাক ওয়াটার বডিজ এর জন্য এ খুব ফেমাস। পেরিয়ার লেক বলে একটা জিনিস আছে না, 2 বছর আগে ভীষণ ফ্লাড হয়েছিল, পেরিয়ার লেকের জল উঠে গেছিল। পেরিয়ার লেকে হচ্ছে ওই রকম, না শক্ত ভূখণ্ড না তরল জলাভূমি, এটা কিরকম ইন বিটুইন, একটা ওয়েটল্যান্ড বা মার্সি ল্যান্ড। পেরিয়ার লেকের জন্য কেরল খুব বিখ্যাত। আর এখানে লেগুন খুব কমন ঘটনা। আর এই এই লেকগুলি দেখতে পাওয়া যায়, এটা মোটামুটি ভাবে ম্যারাইন ল্যান্ডফর্ম। ওকে,
তো আমার এই মোটামুটি ভাবে এক্সটেনশন পড়া, বেশি ডিটেলসে যাওয়ার আমাদের দরকার নেই। আমরা যদি কোর্সটাকে এই ছবিটা দেখি, আমরা যদি একটা লাইনের হেল্প নিই, এটাকে 4 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কচ্ছ, 2 নাম্বার হচ্ছে কাথিয়াওয়াড় বা কাথিয়াওয়াড়, কচ্ছ কাথিয়াওয়াড়, and partly Gujarat plain, then Konkan coast, then Malabar coast. ওকে, কখনো কখনো মালাবার কোস্টকে দুভাগে ভাগ করছে, পার্টলি কর্ণাটকাতে পড়ে আর পার্টলি কেরালাতে পড়ে। ওকে, এই হচ্ছে আমার কোস্ট লাইন। এই ছবিটা একটু মনে রাখবে বা স্লো করে প্লে করে একবার দেখে নেবে। আচ্ছা, তাহলে আমরা কোস্টের কথা থেকে পরেরটাতে আসি। ওকে, পরের ল্যান্ডফর্মটাতে চলে আসি। পরের ল্যান্ডফর্মটা কি আমার? না, পরের ল্যান্ডফর্মটা হচ্ছে আমার আইল্যান্ড বা লাস্ট ল্যান্ডফর্ম, ফিজিওগ্রাফিক ডিভিশনে যে ল্যান্ডফর্মটা করবো, এই ইন্ডিয়ান আইল্যান্ড। আইল্যান্ড কোথায় আছে? না, আমার তো দুটো ওশেন আছে, মানে ইন্ডিয়ান ওশেনকে দুটো শ্যালোয়েস্ট পার্ট আমাদের কাছে আছে, একটা হচ্ছে বে অফ বেঙ্গল, একটা হচ্ছে আরেবিয়ান সি। আমরা প্রথমে বে অফ বেঙ্গলটা জানি যে আন্দামান নিকোবর আর্কিওপিলাগো। আর্কিওপিলাগো মানে হচ্ছে চেইন অফ আইল্যান্ড, অনেকগুলি ছোট ছোট দ্বীপ একসঙ্গে থাকে। আর একটা হচ্ছে লাক্ষাদ্বীপ অফ আরেবিয়ান সি। এই দুটি আমার ইস্টে এবং ওয়েস্টে, একটা বে অফ বেঙ্গলে, একটা আরবিয়ান সিতে, এই দুটি আমাদের দ্বীপমালা রয়েছে। দ্বীপমালাগুলির ভেতরে আমি আন্দামানে প্রথমে যাই। আচ্ছা, আন্দামানে যাওয়ার আগে আমরা একটা ছবির হেল্প নিই। আন্দামানের ছবির হেল্প নিলে আমার মনে হয় সুবিধা হবে। আচ্ছা দেখো, এই তো আমাদের ইন্ডিয়ান ম্যাপ। হ্যাঁ, এইখানে আমাদের আন্দামান অবস্থান করছে। দেখো, এই তো আমার আন্দামান অবস্থান করছে। দেখো, একটা দ্বীপ না, ছোট ছোট অনেকগুলি দ্বীপ। এটা আন্দামান। আন্দামান আর আন্দামানের সঙ্গে আমি দুটো নাম বলি, এই ওপরেরটার নাম আন্দামান, আর নিচেরটার নাম হচ্ছে নিকোবর আইল্যান্ড। ওকে, আন্দামানেরও দুটো ভাগ আছে, নিকোবরও অনেকগুলি ভাগ আছে। আচ্ছা, এখানে আমি যেটা গেলাম না, আরো যদি দক্ষিণে দিকে দিই, এখানে সুমাত্রা আছে। সুমাত্রা, জাভা, ইন্দোনেশিয়ার সুমাত্রা আছে। ছোটবেলায় সুন্দা ট্রেঞ্চ পড়েছিল না, সুন্দা খাত এর ডান দিকে পড়ে। যদি আমি একটা লাইন টেনে দেখাই সুন্দাকাটকে, এরকম জায়গায় নিচে পড়ে। এই আন্দামানের ফরমেশের সঙ্গে তার যোগ আছে। তার আন্দামান দুটো অনেকগুলি দ্বীপের সমন্বয়। আন্দামান হচ্ছে নর্দার্ন পার্টে পড়ে আর নিকোবর সাউদার্ন পার্টে পড়ে। দেখো বললো 265 বিগস অ্যান্ড স্মলস আইল্যান্ড দিয়ে আন্দামান। আন্দামান হচ্ছে এই যে 47000 স্কোয়ার কিলোমিটার হচ্ছে আর এরিয়া। আর এটা কিরকম আমি একটু আগে বলেছি, এটা ইসলা আইল্যান্ড আর্ক সিস্টেম which extend from the Myanmar in the north to Indonesia in south. যদি আমি একটা অন্য ছবি দেখি, যদি আমার ছবি থাকে, তাহলে যদি তুমি দেখো না, এটার বিস্তার, আন্দামানের বিস্তার কিরকম একটা আর্চের মতো শেপের। এটা এসছে কি না, এটাতে আসেনি। একটা আর্চের মতো শেপটা কিরকম, দাঁড়াও দেখি যদি ছবিতে আমি দেখাতে পারি। আচ্ছা, এখানে দেখানোর আমার করা নেই, তাই দেখতে পাচ্ছি না। যদি তুমি দেখো, একটা এমন একটা প্যাটার্ন যেন ধনুকের মতো কার্ভ, সেই কার্ভেচারটার এন্ড পার্টটা কিন্তু ওই সুমাত্রার সুন্দাখাত বা সুন্দা ট্রেঞ্চ পর্যন্ত এক্সটেন্ডেড। কারণ এর অরিজিন হিস্ট্রির সঙ্গে সুন্দা ট্রেঞ্চের অরিজিন হিস্ট্রির একটা যোগ আছে। ওকে, এবার আন্দামান একটা আমরা টেকটনিক হিস্ট্রিটা একটু দেখে নিই। আন্দামান আর নিকোবর আর্কিওপিলাগোতে একসঙ্গে বলি, ওদের তৈরি হওয়ার ইতিহাস একই রকম। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কেন তৈরি হয়েছে? কলিশন বিটুইন দ্য ইন্ডিয়া প্লেট অ্যান্ড বার্মা প্লেট। বার্মা প্লেট, স্মল প্লেট, ছোট প্লেট। ইন্ডিয়া প্লেট অ্যান্ড বার্মা প্লেটের কলিশনের ফলে তৈরি হয়েছে। তুমি যদি এর ছবি দেখো, সুন্দা ট্রেঞ্চ পর্যন্ত এই নিকোবর আইল্যান্ডের মানে কার্ভেচারটাও অতটা পর্যন্ত এক্সটেন্ড আছে। ওকে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যদি দক্ষিণের এক্সটেনশন দেখি, দেখো না, আরাকান ওয়াকামা রেঞ্জ, এটা মায়ানমারের মাউন্টেন রেঞ্জ, সেই মাউন্টেন রেঞ্জ পর্যন্ত এই বিস্তৃত। শুধু আমরা এটুকু মনে রাখবো, এটা খুব এনসিয়েন্ট ভূখণ্ড, ছোট অংশ। এটা কিন্তু ইন্ডিয়ান প্লেট এন্ড বার্মা প্লেটের তৈরি হওয়ার কলিশনের ফলে তৈরি হয়েছে। প্যাটার্নটা কিরকম, যেমন হিমালয় ফরমেশন সেই রকমের তৈরি হওয়ার প্যাটার্নটা। ওয়াকাহমা যে মাউন্টেন রেঞ্জ আছে মায়ানমারে, সেই রেঞ্জ পর্যন্ত এক্সটেন্ড আছে। আর সুন্দা ট্রেঞ্চ যে আছে
সুন্দর ট্রেঞ্চের সঙ্গে এই ফরমেশনের খুব ঘনিষ্ঠ যোগ আছে। আচ্ছা, এরপরে আসছে এইটা কিরকম কিভাবে তৈরি হয়েছে সেটা একটু বলা আছে। দেখো, কনভার্জেস প্লেট বাউন্ডারি বিটুইন দ্য ইন্ডিয়ান প্লেট অ্যান্ড ওয়েস্ট বার্মিজ প্লেট। আর এটা তো তুমি জানো, তারপরে এটা ধীরে ধীরে কন্টিনেন্টাল ড্রিফটিং এ, যেমন আমাদের ইন্ডিয়ান প্লেট প্রত্যেক বছর 6 সেন্টিমিটার পার ইয়ার হারে ইউরেশিয়ার দিকে এগোয়, এটা ইন্ডিয়ান প্লেটের সঙ্গে তাল রেখে এও কিন্তু টুয়ার্ডস এশিয়া নর্থে একটু এগিয়েছে। আচ্ছা, এরপরে আমরা পরে চলে আসি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর কিরকম জিনিসটা, কিরকম দেখতে, তার শেপটা কিরকম সেটাতে আসি। আচ্ছা, শেপটা কিরকম দেখতে সেটাতে আসি আগে। হ্যাঁ, আচ্ছা, এই দেখো, এটা আন্দামানের ছবি, একটু বড় করি তাহলে আমার মনে হয় সুবিধে হবে। দেখো না, এগুলি হচ্ছে আন্দামানের ছবি। দেখো, প্রথমে যে নর্থ, দেখো ছোট ছোট অনেক ছাড়া ছাড়া দ্বীপ আছে। আমি অত ছাড়া ছাড়া দ্বীপে যাওয়ার আগে বলি, আন্দামান নিকোবরকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আন্দামান আর নিকোবর। আন্দামান আর নিকোবরের ভেতরে যে ভাগ করে, দেখো এটা এখান থেকে নিকোবর, আন্দামান আর নিকোবরের ভেতরে যে ভাগ করে তার নাম হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। এটা কিন্তু অগভীর সমুদ্রের নাম, মানে স্যালো বেটার নাম। যেমন আমাদের বঙ্গোপসাগর কি হচ্ছে, স্যালোয়েস্ট পার্ট অফ দ্য ইন্ডিয়ান ওশেন, ওয়েস্ট বেঙ্গলের কাছে আছে বা বাংলাদেশের কাছে আছে বলে নাম অফ বে অফ বেঙ্গল। তাহলে আন্দামানকে নিকোবর থেকে আন্দামান আলাদা করে কে না 10 ডিগ্রি চ্যানেল। ওকে, এটা চাকরির পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আন্দামান অনেক বড়, অনেক ছোট ছোট দ্বীপ আছে। আন্দামানকে দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে গ্রেট আন্দামান, একটা লিটল আন্দামান। গ্রেট আন্দামান আর লিটল আন্দামানকে কে কে আলাদা করে না ডানকান 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 প্যাসেজ আলাদা করে। আচ্ছা, গ্রেট আন্দামানের 3টে অংশ, দেখো লেখা আছে নর্থ আন্দামান, দেখো নর্থ আন্দামান, মিডল আন্দামান অ্যান্ড সাউথ আন্দামান। তাহলে আন্দামান সম্পর্কে বোঝাতে পারলাম। আন্দামান আর নিকোবর আইল্যান্ডকে আলাদা করে 10 ডিগ্রি চ্যানেল। আন্দামানের দুটো পার্ট, বড় আন্দামান আর ছোট আন্দামান। গ্রেট আন্দামান আর লিটল আন্দামানকে ডানকান প্যাসেজ আলাদা করে, ওটা অগভীর সমুদ্র, বা ওখানে সমুদ্রটার নাম অগভীর স্যালো সমুদ্র বেশিনটার নাম। অ্যান্ড দেন নর্থ, মিডল অ্যান্ড সাউথ, এই তিনটে নিয়ে হচ্ছে গ্রেট আন্দামান। ওকে, আমি আন্দামানের মূল জিনিস কিন্তু বুঝিয়ে দিলাম। আন্দামানের আর একটা দেখো ব্যারেন আইল্যান্ড কোথায় আছে না গ্রেট আন্দামানে আছে। ব্যারেন আইল্যান্ড হচ্ছে অ্যাক্টিভ ভলকানিক জোন। ওকে, এবারে আমরা চলে আসি আন্দামানের কথায়। দেখো, আন্দামান খুব শক্ত ভূখণ্ড, ওইটাও কন্টিনেন্টাল মাসের কলিশনের ফলে, ওশেন কন্টিনেন্ট প্লেটের কলিশনের ফলে তৈরি হয়েছে। এটা সুন্দা আর্ক বা সুন্দা ট্রেঞ্চের সঙ্গে সম্পর্ক আছে। এবং আমি বলেছি এটাকে যদি ভাগ করে, নর্দার্ন পার্টটার নাম গ্রেট আন্দামান, তারপরেরটার নাম আর নিচেরটার নাম হচ্ছে নিকোবর। উপরটার নাম আন্দামান, নিচেরটার নাম নিকোবর। আর কার নিকোবর হচ্ছে নর্দার্ন পার্ট অফ দ্য নিকোবর আইল্যান্ড। আচ্ছা, এগুলো আমার অতটা কিছু দরকার নেই। এটা দুটো আমি বলেছি ইন্ডিয়াতে সব আছে। ইন্ডিয়াতে অ্যাক্টিভ এবং ডরমেন্ট ভলকানোস আছে। কি অ্যাক্টিভ ভলকানো না ব্যারেন হচ্ছে আমার অ্যাক্টিভ ভলকানো। 2020 সালের ফেব্রুয়ারি মাসে না 2021 সালে, এই বছরের ফেব্রুয়ারি মাসে ওর একবার ঘুম ভেঙেছিল। আর নারকন নাম হচ্ছে আমার ঘুমন্ত, ডরমেন্ট। ডর কথাটার মানে ফরাসি ভাষায় নিদ্রা, ডরমেন্ট ভলকানো। ওকে, এটা নর্থ অফ পোর্ট ব্লেয়ারের কাছে অবস্থান করছে। পোর্ট ব্লেয়ার হচ্ছে ক্যাপিটাল অফ আন্দামান, যদিও অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক কাজ কিন্তু কলকাতাতে হয়। কলকাতা হাইকোর্ট হচ্ছে আন্দামানের হাইকোর্ট। ওকে, অ্যান্ড অনলি অ্যাক্টিভ ভলকানোস অফ দ্য ইন্ডিয়া, ব্যারেন। আচ্ছা, আর আমি আরেকটা কথা বলি, স্যাডল পিক হচ্ছে আন্দামানের হাইয়েস্ট পিক, নাম হচ্ছে স্যাডল পিক। আর একটা কথা বলে দিই, যখন ফিজিওগ্রাফি পড়ছি, কোরাল ফরমেশন, কোরাল রিলেটেড ফ্রিঞ্জ, অ্যাটল ইত্যাদি, যেটু একটু আগে আমি ছবি দেখিয়েছি, চার্লস ডারউইনের ব্যাপারে তত্ত্ব দিয়েছিলেন, আন্দামান কিন্তু খুব বিখ্যাত। দেখো, অ্যাক্টিভ ভলকানো কখন কখন অ্যাক্টিভ হয়েছিল। 1787-এ, 1991-এ, 2000-এ ফেব্রুয়ারিতে অনেকবার ব্যারেন আইল্যান্ড অ্যাক্টিভ হয়েছে। আচ্ছা, এটা কিরকম অগ্নুৎপাত হয় আমরা তো ভিডিও দেখাতে পারবো না, কারণ আমি নিজেও অগ্নুৎপাত দেখিনি। স্ট্রম্বোলিয়ান টাইপ, ইটালি স্ট্রম্বোলিয়ান টাইপ, স্ট্রম্বোলিতে যে ভলকানোস ছিল তার ইরাপশন টাইপটা যেরকম, তার অগ্নুৎপাতের ধরনটা যেরকম, এরও ধরনটা সেরকম। এখানে ক্যালডেরা মানে ওই মুখটা, ডিপ্রেশন মুখটা, যেখান থেকে আগুন বেরিয়ে আসে, ভলকানোর যে ক্র্যাটার, যে মুখ, জ্বালামুখ, সেখানটা একটা নিচু ডিপ্রেশনাল এলাকা তৈরি হয়, একে ক্যালডেরা বলে।
এই মানে ব্যারেন আইল্যান্ডে, ব্যারেনে তা দেখতে পাওয়া যায়। ব্যারেনটা কোথায় আমি একটু ছবি দেখিয়েছি, দেখো গ্রেটার গ্রেটার আন্দামানে পড়ে। ওকে, দেন গ্রেটার আন্দামানে পড়ে। আচ্ছা, এখানে আমি একটা ছবি দেখিনি, তাহলে আমার মনে হয় একটু সুবিধা হবে। দেখো, এটা স্যাটেলাইট ইমেজারি, আমি কোথা থেকে নিয়েছি যদি আমি তোমায় বলি, যদি এটা আমি বলি, এটা হচ্ছে আমার আন্দামান, এটা হচ্ছে আমার নিকোবর। ওকে, এই আন্দামান আর নিকোবরের মাঝে এখানে আছে 10 ডিগ্রি চ্যানেল, আর ছোট আন্দামান আর বড় আন্দামানের মাঝে আছে, বড় আন্দামান আর ছোট আন্দামানের মাঝে আছে দেখো ডানকান পাস, ডানকান প্যাসেজ। এটা 10 ডিগ্রি চ্যানেল, এটা 10 ডিগ্রি চ্যানেল, এই আন্দামান আর নিকোবরের মাঝে এটা ডানকান পাস। ওকে, প্যাসেজ, ডানকান প্যাসেজ বা ডানকান বে। তো এই দুটো আলাদা করেছে। আর আন্দামানে আমরা কি ছবি দেখতে পারি দেখে নিই একটু। ওকে, আন্দামানে আর কি ছবি দেখতে পারি না, আন্দামানে আর আমাদের কিছু দেখার নেই, শুধু এইটা একবার দেখে নিই। এটা আমরা একটু জানবার জন্য দেখি, এটা একটু বুঝবার জন্য দেখি। দেখো, এখানেও কিন্তু আমি বলেছি যে কন্টিনেন্টাল ওশেনিক প্লেট কলিশন, সাবডাকশন, ভলক্যানিক্যাল, তো কি করে ব্যারেন থাকবে, ভলক্যানোস ইত্যাদি তৈরি হয়েছিল। দেন টাইম বিং ম্যারাইন ডিপোজিট হয়েছে, দেন টাইম বিং কোরাল ফর্মেশন, চুন, লাইমস্টোন ও স্যান্ডস্টোন ইত্যাদির ফর্মেশন হয়েছে ডিউ টু ম্যারাইন ক্লাইমেটিক কন্ডিশন, ডিউ টু চেঞ্জেস অফ ক্লাইমেট অ্যান্ড লিথোস্ফিয়ারিক কন্ডিশন। ওকে, দেখো না, আমি যদি এটা ছবিটা একটু ভালো করে দেখি, দেখো এটা সাবডাকশন ট্রেঞ্চেস, এটা দেখো ভলকানিক আর্ক, তারপরে দেখো এটা বেসিন, এরকম একটা জিনিস তৈরি হয়েছে, একটা রিফট সিস্টেম এটা তৈরি হয়েছিল। তো আমরা পরেরটাতে আসি। ওকে, তো এই আন্দামানের মোটামুটি হবে ইতিহাস। স্যাডল পিক হচ্ছে আন্দামানের হাইয়েস্ট পিক, আমি আগেই বলেছি। এটা আল্ট্রাবেসিক ভ্যালকানোস, কিন্তু তার পরবর্তীকালে কি হয়েছে, ক্লাইমেটের পরিবর্তন হয়েছে, নদী নালা নির্গমন প্রণালী ডেভেলপ করেছে, দেন সেডিমেন্টারি রক, দেন লাইমস্টোন, দেন চুনাপাথর, দেন স্যান্ডস্টোন ইত্যাদিগুলি ডেভেলপ করেছে। আচ্ছা, আর একটা কথা আন্দামানে না বললেই হয় না, আন্দামান কিন্তু আমাদের ইউনিয়ন টেরিটরি, 1956-এ ইউনিয়ন টেরিটরি স্ট্যাটাস পায়। আর রস আইল্যান্ড, যেটা 2018-এ নেতাজি বোস আইল্যান্ড নাম করা হয়েছে, এটা টাইডাল আইল্যান্ড। টাইডাল আইল্যান্ড জিনিসটা কিরকম দেখতে দেখো, টাইডাল আইল্যান্ড, এটা অ্যাকচুয়ালি রস আইল্যান্ড হচ্ছে কি বলতো, রস আইল্যান্ড হচ্ছে কি বলতো, দুটো আইল্যান্ড, একটার নাম হচ্ছে স্মিথ আইল্যান্ড আর রস আইল্যান্ড, দুটো আইল্যান্ড পাশাপাশি আছে। যখন জোয়ারের সময় জল আসে তখন দুটো আইল্যান্ড পরস্পরে মার্জ হয়ে যায়, এক হয়ে যায়, জলে ডুবে যায়। আর যখন ভাটা আসে টাইড, লো টাইডের সময়, ও কিন্তু অনেক নিচে নেমে যায়, জল জল যখন নিচে নেমে যায় তখন কি হয় না, সেপারেটেড বাই বার, তাদের মাঝে একটা বালির বার চলে আসে, একটা বালির সাঁকো টাইপের পথ হয়ে যায়। এটা দেখতে লোকে যায়, এটা মানে এটা 450 মিটারের মতো লং হয় এই স্যান্ড বারটা। আবার যখন হাই টাইড হয় আবার সাবমার্জ হয়ে যায়। রস আইল্যান্ড দেখতে খুব বিউটিফুল। ড্যানিয়েল রস বলে একজন ভদ্রলোক ছিল, এর কথা না বললে নয়, তিনি কিন্তু সার্ভের জনক, ভারতীয় সার্ভের জনক। সে 1788-এ প্রথম ওখানে গিয়ে একটা থাকার চেষ্টা করেছিল, সেটা প্রথমে একটা থাকার চেষ্টা করেছিল 1788-এ। দেন তো ফেলড হয়, কারণ অনেক অসুখ বিসুখ হচ্ছিল, মহামারী হচ্ছিল, লোক মারা যাচ্ছিল, মিষ্টি জলের অভাব ছিল। দেন ওরা নাম স্মরণ করে পরে রস আইল্যান্ড নাম দেয়। আর বাকিটা তো তোমরা আন্দামানের যে সেলুলার জেল, যে পেনাল কলোনি, যে শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিয়ানদের, সেসব ইতিহাস তো জানো, সেগুলো আমরা এখানে আলোচনা করছি না। আচ্ছা, রস আইল্যান্ড কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। আর মানে আর একটা জিনিস না আন্দামান সম্পর্কে না বললে হয় না, সেটা হচ্ছে মাড ভলক্যানো। আমরা তো ব্যারেন অ্যাক্টিভ ভলক্যানো বললাম, মাড ভলক্যানো জিনিসটা কি? আচ্ছা, মাড ভলক্যানো কিন্তু অনেক জায়গায় দেখা যায়। বারাতাং বলে এক জায়গাটাতে দেখতে পাওয়া যায়, অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। এখন অনেক লোক বেড়াতে যায় মাড ভলক্যানো দেখবো বলে। দেখি এই ছবিটা যদি তোমাকে মাড ভলক্যানো দেখতে হেল্প করে, দেখো কেমন হয়। আচ্ছা, দেখি যদি দেখতে হেল্প করে, দেখো মাড ভলক্যানো, গরম। Nestled in the Bay of Bengal,
of the eastern coast of India, Andaman and Nicobar Islands, an Indian archipelago, is a union territory of India. Andaman is one of the few places in the world where mud volcanoes are found. Mud volcanoes are small muddy craters created by natural gases emitted by decaying organic matter underneath the ground that push the mud upward. ওকে, এটা আমরা দেখার চেষ্টা করলাম। এটা কিন্তু মানে আন্দামান ফুল অফ ডাইভার্সিটি। তাহলে আন্দামানের এক্সটেন্ট কিরকম, কোথা থেকে আছে, অ্যাক্টিভ ভলকানো জোন, মাড ভলকানো দেখতে পাওয়া যায়, আর আন্দামানের বেগুলির নাম তোমরা মনে রাখবে। এরপরে আসছি লাক্ষাদ্বীপ। আর লাক্ষাদ্বীপ কথাটার মানে হচ্ছে কি বলতো, অনেকগুলো দ্বীপ, লক্ষ দ্বীপ থেকে লাক্ষাদ্বীপ। হ্যাঁ, এই লাক্ষাদ্বীপ নামটা কিন্তু পরে দেওয়া, 1973-তে লাক্ষাদ্বীপ নামটা দেওয়া। তার আগে 2-3টে দ্বীপকে একসঙ্গে করে ওর নাম দেওয়া হতো। এটাকে বলতো মিনিকয়, আমিনদ্বীপই, লাক্ষাদ্বীপ। মিনিকয় একটা দ্বীপের নাম, আমিনদ্বীপই একটা দ্বীপের নাম, লাক্ষাদ্বীপ একটা দ্বীপের নাম। তো একসঙ্গে এইভাবে বলতো মিনিকয়, আমিনদ্বীপই, লাক্ষাদ্বীপ। 1973-তে বোধহয় এর নাম দেওয়া হয় লাক্ষাদ্বীপ। আচ্ছা, কেরালার উপকূলে অবস্থান করছে, ওয়েস্টার্ন কোস্টে আমরা চলে এসেছি। আগে লাক্ষাদ্বীপটা কোথায় আছে একবার দেখে নিই, তাহলে তোমার সুবিধা হবে। দেখো ওই ছবিটাতে লাক্ষাদ্বীপটা তুমি দেখতে পাচ্ছ। দেখো এই তো কোচিন, কোচিন থেকে দেখো অনেক ছোট 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 দ্বীপ আছে আরবিয়ান সাগরে। এটা হচ্ছে লাক্ষাদ্বীপ। ওকে, তো লাক্ষাদ্বীপ কি কি বৈশিষ্ট্য আছে, লাক্ষাদ্বীপ কবে তৈরি হলো? আচ্ছা, এই মালবার কোস্ট, আমি বলেছি কেরালার কোস্টকে বলে মালবার কোস্ট, মালবার কোস্টের কাছাকাছি অবস্থান করছে। আচ্ছা, লাক্ষাদ্বীপ আমি আবারও বলেছি 1973-তেও অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাটাস পায়। এটা আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল বা কি বলে কেন্দ্রশাসিত অঞ্চল এটা। আর কাভারাত্তি হচ্ছে এর পোর্ট পিয়ার, যেমন আন্দামানের হেডকোয়ার্টার, কাভারাত্তি হচ্ছে এর হেডকোয়ার্টার্স আর রাজধানী বলতে পারো। তারপরে চলে আসি কাভারাত্তির রাজধানী। আচ্ছা, এর উৎপত্তি কিসের? তোমরা প্রশ্ন করতে পারো, ম্যাডাম আন্দামান ওল্ড না নিকোবর ওল্ড, মানে সরি লাক্ষাদ্বীপ ওল্ড না আন্দামান ওল্ড? তো এই প্রশ্নের উত্তরে আমি আসছি। তার আগে বলি, এই লাক্ষাদ্বীপের ইতিহাস কিন্তু অনেক পুরনো, অনেক ছোট ছোট দ্বীপ দেখা যায়। আমাদের দেশে অ্যাক্টিভ কোরাল রিফ ফরমেশনের জন্য কিন্তু লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের কোনো জায়গায় কিন্তু 5 মিটারের উঁচু নয় সমুদ্র তল থেকে, তার মানে বেশি উঁচু নেই, ভলকানো টলকানো থাকার চান্স নেই। হলোসিন এজ, হলোসিন এজ তো আমরা এই কবে পার হয়েছি। হলোসিন যুগে যে সেল, সামুদ্রিক প্রাণী, কোরাল ফরমেশন, প্লিস্টোসিন কোরাল রিফ, এগুলি এখানে দেখতে পাওয়া যায়। এর ইতিহাসের সঙ্গেও কিন্তু ভারতবর্ষের মূল ইতিহাস ফরমেশনের একটা যোগ আছে। যোগটা কি আমি এখানে দেখাতে পারবো? এই ছবিটার হেল্প নিই। দেখো না, জানো তো রিইউনিয়ন অফ হটস্পট বলে একটা কথা আছে, আগেও আমি একদিন বলেছিলাম। কিরকম দেখো এখানে ছবিতে, এখানে লেখা আছে রিইউনিয়ন অফ হটস্পট। ছবিটা দেখো, এই রিইউনিয়ন অফ হটস্পট, এই যে আমাদের যখন এখানে এইটা চলে আসে, এখানে চলে আসি আমরা। আমাদের যখন দাক্ষিণাত্যে লাভা উদগীরণ হলো, তখন তো আমরা ঠিক এইখানে অবস্থান করছিলাম না, ক্রিটাসিয়াস যুগে সেই লাভা উদগীরণ হয়েছিল। তাহলে তখন আমরা এরকম জায়গায় অবস্থান করছিলাম, ঠিক আছে। দেন আমরা কি হলো, নর্থে শিফট করতে 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 আমরা এই জায়গায় গিয়ে পৌঁছলাম না, একটু এই নর্থ ইস্টে করে একটু শিফট করতে করতে আমরা এই জায়গায় গিয়ে আলটিমেট পৌঁছালাম। তো কিন্তু এইখানে যে লাভা উদগীরণ হয়েছিল, অ্যান্ড দেন ওশেন ফ্লোর স্প্রেড করলো, আফ্রিকা কন্টিনেন্টের সঙ্গে আমাদের ধাক্কাধাক্কি বা কলিশন হলো, অ্যান্ড আলটিমেটলি যে এইখান থেকে যে লাভা উদগীরণ হয়েছিল দাক্ষিণাত্যের, সেই যে পয়েন্টটা, সেই পয়েন্ট বা ভেনটা, আমরা অত ডিটেলসে যাব না, সেই ভেনটা আমার এই ইন্ডিয়ান ওশেনের এখানে রয়ে গেল। তো এখানে একবার লাভা উদগীরণ হলো, আমার দাক্ষিণাত্য তৈরি হলো এবং বাকিটা স্টপ হয়ে গেল, এমন তো ঘটনাটি ঘটেনি। এরকম ছোট বড় দ্বীপের মতো জিনিস তৈরি হলো। এই যে ডারউইনের থিওরি একটু আগে আমি বলেছিলাম না, এইরকম জিনিসটা তৈরি হলো। দেখো সাবমার্জেন্স, বাট নিচটা তো ভলকানিক না, নিচটা তো বাসাল্ট ফ্লো না। তো এরকম জিনিস তৈরি হতে লাগলো। তৈরি হতে থাকার আলটিমেট ফল কি হলো না, আলটিমেট ফল হলো কি না, এইখানে এখন রিইউনিয়ন অফ হটস্পট এখানে অবস্থান করছে।
তার ফলাফল এখানে অনেক ছোট ছোট ভলকানিক আর্ক শুরু হলো এবং ভলকানিক আইল্যান্ড থেকে সেগুলি সাবমার্জেন্স হয়ে, এবং আমি বলেছি উত্থিত এবং নিমজ্জিত উপকূল একসঙ্গে ওয়েস্টার্ন কোস্ট হয়ে ধীরে ধীরে সেগুলি কিন্তু ছোট ছোট দ্বীপে কনভার্ট হলো। তাহলে এরও উৎপত্তির সঙ্গে কন্টিনেন্টাল মার্জিন, ইন্ডিয়ান প্লেট, আফ্রিকান প্লেট, রিইউনিয়ন অফ হটস্পট, মানে সাউদার্ন ক্রিটেসিয়াস যুগের লাভা ফ্লো ইত্যাদির ঘনিষ্ঠ যোগ আছে। তার মানে এটিও যথেষ্ট এনসিয়েন্ট ল্যান্ডফর্ম। আচ্ছা, আর এইখানে আমি বলে রাখি তাহলে সমস্ত রকম কোরাল ফরমেশন, সমস্ত রকম অ্যাক্টিভ কোরাল ফরমেশন এখানে দেখতে পাওয়া যায়, যা চার্লস ডারউইনের সাবমার্জেন্স থিওরিজ অফ কোরাল রিফ ফরমেশন, অ্যাটল ফরমেশন, এগুলি সব দেখতে পাওয়া যায়। আর এটা কিন্তু এক্সট্রিমলি ভার্নারেবল জোন। কেন? তোমরা জানো এটা কোরাল ফরমেশন শ্যালো অগভীর ওশেন বেসিনে হয়ে থাকে, কিন্তু ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, পলিউশনের কারণে কোরালগুলি খুব অসুবিধার সম্মুখীন হয়। এই অঞ্চলটি তো সেরকম হচ্ছে। আর কিন্তু যেহেতু এটা 5 মিটারের বেশি উঁচু নয়, সেজন্য এটা মোটামুটি ভাবে ফ্ল্যাট, কোনো হিল, স্ট্রিম, ভ্যালি দেখতে পাওয়া যায় না। আচ্ছা, আর কোনো ছবি থাকলে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। না, আমি অলমোস্ট সব ছবি তোমাদেরকে দেখিয়ে ফেলেছি। তো এই হচ্ছে আমার ইন্ডিয়ান ল্যান্ডফর্ম এবং ফিজিওগ্রাফিক ডিভিশন। আমি আবারও বলি, আমরা ইন্ডিয়ান পার্সপেক্টিভে অনেক রকম ল্যান্ডফর্ম পড়েছি। তার ভিতরে নর্দার্ন মাউন্টেন রেঞ্জ, নর্দার্ন প্লেন, দেন সেন্ট্রাল হাইল্যান্ড, দেন থর ডেজার্ট, দেন কোস্টাল প্লেন, দেন আইল্যান্ড। ইন্ডিয়া ইজ আ ফুল অফ ডাইভার্সিটি। গুজরাটের কাছে লোয়েশও আছে, কচ্ছের কাছে ওয়েটল্যান্ডও আছে পেরিয়ার লেকে, অ্যান্ড কোরাল ফরমেশনও আছে, এবং আন্দামানের আমার মানে জিওলজিক্যাল ফরমেশনে মাড ভলকানোস আছে, অ্যাক্টিভ ভলকানোসও আছে, আর লাক্ষাদ্বীপে স্টিল প্রসেস গোয়িং অন অফ অ্যাটল ফরমেশন। আলটিমেটলি ফুল অফ ডাইভার্সিটিস। আর একটা প্রশ্ন বলে দিই, আন্দামান বেশি পুরনো না নিকোবর বেশি পুরনো, না আমার লাক্ষাদ্বীপ বেশি পুরনো? On the basis of landform, Andaman is older than the লাক্ষাদ্বীপ। কিন্তু লাক্ষাদ্বীপের উল্লেখ কালচারাল মানে আসপেক্ট, সংস্কৃত সাহিত্যে ওর উল্লেখ কিন্তু অনেক